হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প এক কাপ চা, লেখিকা সাদিয়া খান সুভাষিনী, পর্ব 10। নিজের আধ খাওয়া সিগারেট তাজদিদের দিকে এগিয়ে দিয়ে রাশেদ বলল, মেজো ভাবি কী বলেছে শুনেছিস? তোমার সাথে আমার সম্পর্ক সিগারেট ভাগ করে নেওয়ার। তোমার মনে কি চলছে আমি বুঝি। সব কিছু আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। তুমি যদি যন্ত্রকে হাতে নিয়ে সূর্যকে স্পর্শ করেও মাপ চাও, ভুল স্বীকার করো, তবুও তোমার কোনো মাপ হয় না। আমি নিরুপায়। পুরুষ মানুষকে নিরুপায় হতে নেই। নারীরা নির্ভর করে পুরুষদের উপর। সেই পুরুষ যখন মাঝপথে নারীর হাত ছেড়ে দেয়, তবে নারীর কি হয় কখনো ভেবেছ? তুমি যতই নিরুপায় হও না কেন, একজন নারীকে তোমার মানসিকভাবে ভেঙে দেওয়ার কোনো অধিকার তোমার নেই। একজন নারীর অনাগত সন্তানকে খুন করতে চাওয়ার মতো দুঃসাহস তোমার দেখানো উচিত হয়নি। দায়িত্ব এমনই। না, ভুল বললে, দায়িত্ব এমন নয়। দায়িত্ব এমন হতেই পারে না। নিজ সন্তানকে খুন করে অন্যের সন্তানের দায়িত্ব নিতে হবে, এমন দায়িত্ববান পুরুষ উপন্যাসেও হয় না। আমি জানি ইখম নিজের সন্তানের কোনো ক্ষতি করবে না, তাই আমিও মেজভাবেকে দমাতে এসব বলেছি। আর তুই? হাসালে তুমি। খুব ক্ষতি হতো বিয়ের রাতেই সবটা খোলাসা করলে। রাঙাবউ তো মা হতে চলেছে, তুমি তার গায়ে হাত তুলেছ। বাদ দাও কথা, বলতেও গায়ে লাগছে আমার। রাশেদ দীর্ঘ শ্বাস ছেড়ে গাছে হেলান দিয়ে দাঁড়ালো। মাথার উপর দিয়ে নাম না জানা এক অতিথি পাখি উড়ে গেল। আলো ফুটেছে কিছুক্ষণ হলো। কুয়াশাটা জেঁকে বসতে শুরু করেছে। শীতের আমেজ বুঝতে হলে গ্রামে যাওয়া প্রয়োজন। এমন দিনে ভাপা পিঠা সকালের প্রথম রাতে বসে আগের দিন রাতের বানানো দুধ চিতই খাওয়ার আমেজ আলাদা। তাছাড়া ফুলকপি এবং শিমের বাসি তরকারি যখন চুলোয় জাল হয় এবং সেই তরকারির সাথে রুটি, আহা, সে যেন এক অমৃত। কিন্তু জীবনটাই এখন বিষাক্ত লাগছে রাশেদের কাছে। তাজদিদ চলে গেছে অনেকক্ষণ পূর্বে। দ্রুত পায়ে দৌড়াচ্ছে সে। রাশেদের আজ আর দৌড়াতে ইচ্ছে হলো না। ইচ্ছে হচ্ছে কোথাও একটা শান্তির ঘুম দিতে। আজ মৌসুমীর বড় ভাই মুনিরের গায়ে হলুদ। সকাল থেকে তোড়জোড় চলছে হলুদের অনুষ্ঠানে। তার বাবা একজন রাজনৈতিক ব্যক্তি। তার বড় ছেলের বিয়ে হচ্ছে ধুমধামে। ফোন হাতে নিয়ে মৌসুমী বার পাঁচে কল দিয়েছে তাজদিদকে, কিন্তু কল রিসিভ করছে না সে। কল রিসিভ না করায় মৌসুমীর মেজাজ দ্রুতই খারাপ হতে লাগলো। তার মা রান্নাঘরে কাজে ব্যস্ত। এত মানুষের খাবারের আয়োজন নিজে দেখছে। মৌসুমী সেখানে এসে জিজ্ঞেস করলো, মামারা কখন আসবে? ব্যস্ত হয়ে নীলোফার বেগম বললেন, এসে যাবে, আমার সাথে তো কথা হয়নি। কল দিয়ে জিজ্ঞেস করো। সময় নেই আমার। তুই এক কাজ কর, ওই যে আমার ফোন জিজ্ঞেস করে নে। তুমি আমাকে হুকুম দিচ্ছ? কী এমন ব্যস্ত তুমি? আমি বলেছি মানে এখনই কল দেবে। মিনিট খানেকের মধ্যে মৌসুমী পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে। তার চেঁচামেচি শুনে তার বাবা দ্রুত নিচে নেমে এলো। একমাত্র মেয়ের কোনো আবদার অপূর্ণ রাখেনি তিনি। কাজের লোকেরা কাজ বাদ দিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। মৌসুমী এমন ব্যবহার করছে যে শুধু তার মায়ের গায়ে হাত তুলতে পারছে না। তার বাবা এসে কোনো কথা না বলেই সজোরে থাপ্পড় মারল নীলোফার বেগমের গালে। নীলোফার বেগমের গালে দাগ পড়তে খুব একটা সময় নিল না। ততক্ষণে তার চুলের মুঠি ধরে মেয়ের সামনে এনে দাঁড় করিয়ে বলল, এবার বল কী হয়েছে। মৌসুমী বললেই স্ত্রীর হাতে ফোন ধরিয়ে দিয়ে কথা বলতে বলল। এবার একবার কল হতেই তাজদিদ রিসিভ করে কথা বলে জানালো তারা খুব দ্রুত বের হবে। সবাই তৈরি হচ্ছে। মৌসুমীর মুখে দ্যুতি খেলে গেল এক মুহূর্তে। ছোটোবেলা থেকে মাকে এভাবে মার খেতে দেখে সে অভ্যস্ত। তাদের মা হলেও নীলোফার বেগমকে সে বা তার মেজো ভাই তোয়াক্কা করে না, বরং প্রচণ্ড রাগ হলে বাবার কাছে নালিশ করে তাকে মার খাওয়াতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু তার বড় ভাই মুনির মা ভক্ত। সে থাকলে মৌসুমীর গালে থাপ্পড় লেগে যেত কয়েকটা। প্রসন্ন চিত্তে টেবিলের উপর থেকে একটা কমলা তুলে নিয়ে ছিলতে ছিলতে উপরে উঠে এলো মৌসুমী।
হলুদের জন্য স্পেশাল অর্ডার দিয়ে আনা শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ বের করে রাখলো বিছানার উপর। সম্পূর্ণ কাপড় ছেড়ে নগ্ন অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে দেখছিল সে। কি এমন কমতি আছে তার যে তাসদিদ ফিরেও তাকায় না? কিন্তু হায় আফসোস, আয়নায় শুধু বাহিরের আবরণ দেখা যায়। যদি ভিতরটা দেখা যেত তাহলে সেখানে শুধু কালোই অন্ধকার এবং ব্যবসা বাজে গন্ধ পেত মৌসুমি। ইকুমের খাওয়ার বিশেষ নজর দিচ্ছে সাগরিকার মা। যাই রান্না হোক না কেন সে নিজ হাতে গরম গরম অবস্থায় ইকুমকে খাইয়ে দিয়ে আসছে। কাউকে বিশ্বাস করে না সে। মাঝে মধ্যে নিজের ছায়াকেও দেখেও মানুষ বড্ড সন্দেহ করে। এখন তেমন সময় চলছে। ইকুম মোটামুটি সুস্থ। রাশেদের সাথে কথা বলার জন্য খুব মন খারাপ হয়নি, কিন্তু সামনে সামিনা চলে আসে গতকাল যখন সে মরতে বসেছিল। তখন সামিনার কণ্ঠ। হলুদ শাড়ি পরে পরতায় তৈরি হয়েছে ইকুম। সে জানে তার শাশুড়ি আজ আসবে না, তাই গয়না পরেনি খুব একটা। প্রচণ্ড ঘুম পায় তার ইদানি। বাচ্চাটাকে নিয়েও ভয়ে থাকছে, কিন্তু রাশেদ নেই। যার তাকে রক্ষা করার কথা ছিল, বরসে হাত দেওয়ার কথা ছিল, রাত বিরেতে ভয়ঙ্কর মন খারাপ হলে তাকে নিজের পাশে পাওয়ার কথা ছিল, সে নেই, কোথাও নেই। তার মধ্যে বেড়ে ওঠা একটা ছোট্ট সত্তা, এবং সে দুজনেই যেন বড্ড একা। সাগরিকা আজ হলুদ রঙের শাড়ি পরেছে সাদা সিল্কের ব্লাউজের সাথে। ঠোঁটে দিয়েছে কড়া রঙের লাল টকটকে লিপস্টিক। চুলগুলো ছেড়ে দিয়ে হাতে চুড়ি নিয়ে বসে আছে। তাকে দেখে মৃদু পায়ে ঘরে প্রবেশ করছে তাসদিদ। নেভি ব্লু ডেনিমের প্যান্টের সাথে সাদা রঙের পাঞ্জাবি। হাতের ঘড়িটাই যেন তাকে বেশ মানিয়েছে, কিন্তু তার ঠোঁটে থাকা সিগারেট অসহ্যকর। ঘরে প্রবেশ করতে না করতেই সাগরিকা উঠে দাঁড়িয়েছে। তার কোল থেকে টুপ করে সকল ছুরি নিচে পড়ে গেল। হঠাৎ চোখের সামনে ভেসে উঠছে গত দিনের ঘটনা। একরাশ ভয় এসে গলায় জমাট বেঁধেছে। মাথার পিছনের বোতা যন্ত্রণা হওয়ার আগেই সাগরিকা অনুভব করলো তাসদিদ এসে দাঁড়িয়েছে তার সামনে। এক হাত দিয়ে তাকে ধরে অন্য হাত গলিয়ে দিয়েছে সাগরিকার শাড়ির দিকে। কয়েক মুহূর্তের ব্যবধানে সাগরিকা অনুভব করলো জ্বলন্ত সিগারেট তাসদিদ ঠেসে ধরেছে তার নাভির দিকটায়। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প এক কাপ চা, লেখা সাদিয়া খান সুহাসিনী, পর্ব 11। তাসদিদের এমন কাজে দেখে চোখ বেয়ে পানিও পড়তে চাইলেও দিল না সাগরিকা। ডাটিয়াল তাসদিদ বসে আছে সাগরিকার বিছানায়, তার কোলে সিনহা। দুজনেই ফোনে ব্যস্ত, ডোরেমন দেখতে। আর চোখে ওদিকে তাকিয়ে রইল সাগরিকা। নিজের কৃতকর্মের ফল মানুষ কিছুটা ইহকালে পায়, কিন্তু সাগরিকা পায় হাতে নাতে। দুপুরে খাওয়ার সময় তাসদিদের করার নির্দেশ ছিল যেন এই বাড়ির কোনো মেয়ে হালকা শাড়ি গায়ে না জড়ায়। পারতপক্ষে এই আদেশ ছিল তুলি এবং সাগরিকার জন্য, কিন্তু সে ভুলে বসেছিল সব কিছু। হলুদ রঙে এই শাড়িতে শুধু পেটের অংশ নয়, দেখাচ্ছিল নাভির খাজ অবধি। এটুক অবধি থাকলেও ঠিক ছিল, কিন্তু বের হবার পূর্বে সে নিজের শাড়ির আঁচল টেনে নাভি বরাবর রেখেছিল। তাতেই কাল হলো সব কিছুর। একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লোজেট থেকে বাসন্তী রঙের জামা বের করে নিল সে। এখন আর যাই হোক শাড়ি পরতে পারবে না। তার নাভিতে প্রায় ফোস্কা পড়েছে, কিন্তু কাপড় পরতে গিয়েও ঝামেলা। একটুতেই জ্বলছিল। হঠাৎ ওয়াশরুমের দরজার শব্দ হতেই সাগরিকা খুলে দিল। তাসদিদের দিকে এগিয়ে দিল শপিং ব্যাগ। হালকা সাদা রঙের শাড়ির মাঝে হলুদ ফুল, কিন্তু এবার শাড়ি পরার ক্ষেত্রে ভুল করলো না। খুব সুন্দর করে পরে বেরিয়ে এলো। নাকের পানি চোখের পানিতে সাজ ধুয়ে গেছে, তবুও হালকা কাজল এবং গোলাপি লিপস্টিকে সাজিয়ে নিছে নিজেকে। তাসদিদের পিছু পিছু গাড়িতে এসে বসতেই সিনহা বলল, আপু কোলে নাও। তাসদিদ সিনহাকে কোলে নিয়ে বলল, চল বনু, তোকে আজ ড্রাইভ শেখাবো। বিয়ে বাড়িতে যখন পৌঁছেছে তখন সন্ধ্যে বাতি জ্বলছে। এত দেরি হচ্ছিল দেখে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে মৌসুমীর। তাসদিদের অপেক্ষায় থাকতে থাকতে বিরক্ত লাগছে তার। এদিকে তাসদিদ ফিরেই প্রথমে সিনহাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়ে ছেলেদের দলে চলে গিয়েছে। মৌসুমী বার দুয়েক তাকে ডাকতে গিয়েছিল, কিন্তু তাসদিদ ব্যস্ত সবার সাথে। সাগরিকা চুপ দাঁড়িয়ে আছে বাবার হাত ধরে। বাবার হাত ছাড়ছে তো মায়ের হাত ধরছে। আজকের হলুদের অনুষ্ঠান বাড়িতেই হচ্ছিল। রান্নাঘরে ফুপুর সামনে দাঁড়িয়ে তাসদিদ বুঝতে পারলো কিছু একটা হয়েছে, কারণ নীলোফার বেগম ঘোমটার আড়াল নিজের মুখ ঢেকে রেখেছেন।
হাত দুটো তার ভীষণ ঠান্ডা হয়ে আছে। সেই হাত দুটো তার নিজের মুখ ঢেকে রেখেছেন। হাত দুটো তার ভীষণ ঠান্ডা হয়ে আছে। সেই হাত দুটো ধরে তাজদিদ জিজ্ঞেস করলো, কেমন আছো? ভালো। আসিস না কেন তুই? এত শুকিয়েছিস কেন? তুমিও তো যাও না। কি হয় এদের ছেড়ে চলে গেলে? এরাই তো আমার সংসারে বাবা, এদের জন্যই তো বাঁচি। আমরা বুঝি কেউ না। 35 বছর আগেই তুলে এনেছিল। এদের হাত থেকে আমার রেহাই নেই। বাদ দে এসব কথা। খেয়েছিস কিছু? না, তুমি খেয়েছো? মুখ এত শুকনো কেন? ও কিছু না, যা সবার সাথে আনন্দ করগে। আমার এদিকে অনেক কাজ। কাজের লোক কিসের জন্য রেখেছি মা? এই নাও, এটা পরে জলদি এসো, আমরা সবাই ছবি তুলবো একসাথে। তাজদিদ এবং নীলুফার বেগম তাকে দেখলেন তার বড় ছেলে মুনির দাঁড়িয়ে আছে শপিং ব্যাগ হাতে। এই মানুষটার জোরেই এই বাড়িতে টিকে আছে নীলুফার বেগম। না হলে হয়তো এতদিনে আত্মহত্যা করতে দ্বিধা করতো না। নীলুফার বেগম তৈরি হয়ে এসে ছেলেকে হলুদ দিলেন। একে একে সবাই হলুদ দিল মুনিরকে। শুধু হলুদ দিতে দেয়নি সামিনাকে। মুনিরদের বাড়ির নিয়ম, বিধবা কখনো কোনো শুভ কাজে থাকতে পারবে না। তারা বিয়েতে কাউকে হলুদ দিতে। মুনিরের দাদি তাকে নিষেধ করে ওদিকে যেতে। সামিনাও যায়নি। সে বলেছিল ঘরেই। সে বসেছিল ঘরেই। সামিনা না যাওয়াতে সাগরিকার মা নিজেও যায়নি। কারণ তার কাছে ইখুম সাগরিকা দুজনেই সমান। ইখুমকে মনে খারাপের সময় একা না ছাড়লেও সামিনিকা ছাড়ে কী করে? ছবি তোলার সময় মৌসুমী এসে ফটোগ্রাফারকে বলল তার এবং পুরো পরিবারের ছবি তুলতে। তার বাবা ভাই সবাই দাঁড়ালে তার মাকে সরে যেতে বলল। মুনির ছাড়া কেউ এ বিষয়ে কোনো প্রতিবাদ করেনি। বিয়েবাড়ির আমেজ। মায়ের ইশারায় কথা বাড়ায়নি মুনির। এদিকে তাজদিদ যেন আজ সোনার ডিমওয়ালা মোরগ। গলায় ডিএসএলআর ঝুলিয়ে হাঁটছে এবং মেয়েদের ছবি তুলছে। যে মেয়েকে পছন্দ হচ্ছে সে মেয়ের সামনে তুলিকে নিয়ে যাচ্ছে। তাকে দাঁড় করিয়ে নিচ্ছে তো ঠিকই, কিন্তু ফোকাস দিচ্ছে অন্য মেয়েদের। তুলি এই কাজে ওর 50-50 ভাগিদার। মানে এই কাজের জন্য তাজদিদ ওকে ছবি তুলে দেবে। এসব বুঝে সাগরিকা, কিন্তু ছবি তোলার জন্য সে যেতে পারছে না। সবার থেকে দূরে বসে আছে সে। কানে ইয়ারফোন গুঁজে দিয়ে গান শুনছে। ধীরে ধীরে সে মেরি জিন্দেগি মে আনা। কিন্তু হুট করে ফ্লাশ চলে উঠলে তার ভ্রু কুঁচকে গেল। মৌসুমীর ছোট ভাই মেঘ এসে তার ছবি তুলছে। কি করছেন? সুন্দরী মামাতো বোনের ছবি তুলি। ধন্যবাদ, প্রয়োজন নেই। বিয়েবাড়ি নাচবো না? আসো, হলুদ তো লাগাই নয়। বলে সে সাগরিকার হাত ধরে টান দেয়। সাগরিকা হাত ছাড়িয়ে নেওয়ার পূর্বেই তাজদিদ এসে বলল, আমার বোনের ছবি আমি তুলতে পারি, তুই যা নিজের বোন সামলা, নইলে ফটোগ্রাফার আজ পালাবে। মেঘ চলে গেলে তাজদিদ তুলি সাগরিকা আড্ডা দিচ্ছিল। তাজদিদ এসে সাগরিকার পাশের চেয়ারে বসে। আধো অন্ধকারে তখন সাগরিকার কোমরে তাজদিদের হাত। কিছুটা নিজের দিকে টানতে তার দিকে তাকায় সাগরিকা। ব্যাস, সুন্দর একটা ছবি জমা হয় স্মৃতির পাতায়। তাজদিদের কিছুটা কাছাকাছি এসে সাগরিকা বলল, আমি কি আপনার সরকারি খামার? যখন ইচ্ছা স্পর্শ করেন। বড় বাবার কাছে বিচার দেব। চল, এখনই নিয়ে যাচ্ছি, দেখি বিচার। ইকুমের জন্য খাবার পাঠিয়ে দিয়ে রাশেদ সবেমাত্র ফোন হাতে নিয়েছে। সামিনার 72টা কল দেখে বেশ বিরক্ত হলো সে। বড় ভাইয়ের দিকে এগিয়ে যেতে সামিনা আবার কল দিয়েছে। রিসিভ করতে বলল বাড়ির পেছনের দিকে আসতে। সেখানে আগে থেকে দাঁড়িয়েছিল সামিনা। রাশেদ পৌঁছানোর পর তার বুক মাথা রেখে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে সে। আজকের এই অসম্মান সে নিতে পারছে না। কাঁদতে কাঁদতে শুধু বলল, আমার চিনহার মাথার উপর থেকে হাত সরিয়ে নিও না রাশেদ। তোমার ভাইয়ের শেষ স্মৃতি, আমার চিনহার দায়িত্ব নাও। বিয়ে করো আমাকে, ওকে বাবার পরিচয় দাও। ইকুমকে আমি মেনে নেব, কিন্তু তবুও আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। দূর থেকে দাঁড়িয়ে ইকুম সবটা দেখল। নিঃসন্দেহে দীর্ঘশ্বাস ফেলে ইকুম অপেক্ষায় রইল রাশেদের জবাবে। আজ রাশেদের জবাব হারিয়ে দিতে পারে ইকুমকে, কিংবা জিতিয়ে দেবে সারা জীবনের জন্য।